হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফর্ম নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিকস হচ্ছে এনএমআর। ভিউয়ার্স, আজকের আমি টপিক্সে এনএমআরের যে প্রিন্সিপাল এবং ইন্ট্রোডাক্টরি আলোচনা সেটা কভার করার চেষ্টা করব। তো রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকে টিউটোরিয়াল। সো ভিউয়ার্স, আজকে আমি আসলে কি মূলত আলোচনা করব। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাক্টরি আলোচনা থাকবে, তারপর হচ্ছে টাইপসটা নিয়ে কথা বলবো, অ্যাপ্লিকেশন বলতে কি কি কাজে এটার ইউজ হয় সেটা নিয়ে আলোচনা করব, স্যাম্পলটা নিয়ে কথা বলবো এবং ফাইনালি প্রিন্সিপালটা ব্রিফলি এক্সপ্লেন করার চেষ্টা করব। তো রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকার জন্য। নাও introductory. NMR stands for nuclear magnetic resonance. ওকে, NMR বলতে আমরা আসলে বুঝি নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্সকে। NMR আসলে কি? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি ইজ এ পাওয়ারফুল অ্যানালাইটিক্যাল টেকনিক ইউজ টু ক্যারেক্টারাইজ অর্গানিক মলিকিউলস বাই আইডেন্টিফাইং কার্বন হাইড্রোজেন ফ্রেমওয়ার্কস উইদিন মলিকিউলস। ভিউয়ার্স, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স হচ্ছে এক ধরনের স্পেকট্রোস্কোপি বা অ্যানালাইটিক্যাল মেথড যেটা কি করে অর্গানিক কম্পাউন্ডকে অ্যানালাইজ করে। কিভাবে? হাইড্রোজেন অথবা কার্বন অ্যাটমের বেসিসে সে অ্যানালাইসিস করে সেই অর্গানিক কম্পাউন্ডটাকে। ওকে, সো এটা হচ্ছে এনএমআর নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্সের ডেফিনেশন বা ইন্ট্রোডাক্টরি। ওকে, এটা দিয়ে আসলে কি করে বা তার অ্যাকচুয়াল কাজটা কি। নাও এবার চলে যাচ্ছি আরেকটা ডেফিনেশনে। NMR spectroscopy is an analytical technique used in quality control and research for determining the content and purity of a sample as well as its molecular structure. Viewers, এখন কথা হচ্ছে NMR আমরা যেহেতু ফার্মাসি স্টুডেন্ট, কেন আমরা NMR নিয়ে পড়াশোনা করছি? NMR এর যে মূলত কাজ অর্গানিক কম্পাউন্ডকে অ্যানালাইসিস করা, অর্থাৎ এটার স্ট্রাকচার ডিটারমিনেশন থেকে শুরু করে এটার সব কিছু অ্যানালাইসিস করার কাজ হলো NMR। এবং এনএমআরের মাধ্যমে আপনি পারফেক্ট একটা ডেফিনেশন বা পারফেক্ট একটা ডিটারমিনেশন পাচ্ছেন। সো এনএমআর কি হচ্ছে, যখন ফার্মাসিউটিক্যাল ফিল্ডে এনএমআরের মূলত মেইন ইম্পর্টেন্সটা কি, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ফিল্ডে বিভিন্ন ধরনের ড্রাগ নিয়ে অ্যানালাইসিস করা হয়। সেখানে কি থাকে, কিছু প্রোটিনও থাকে, যে প্রোটিনগুলোকে আমরা কি করি, অ্যানালাইসিস করি, পিউরিটি চেক করি, আইডেন্টিফিকেশন করি, প্রোটিনের স্ট্রাকচারের থরো ডিটারমিনেশন বা আইডেন্টিফিকেশন করা হয় এনএমআরের মাধ্যমে। কারণ প্রোটিন হচ্ছে যথেষ্ট বড় মলিকিউল, এইটার ডিরেকশন কোনটা থেকে কোনটা কিভাবে হবে সব কিছু আপনি এনএমআরের মাধ্যমে কি করতে পারবেন, ডিটেক্ট করতে পারবেন। সো আমি যখন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যেহেতু ড্রাগ নিয়ে কাজ করা হয়, সেই ড্রাগে প্রোটিন রিলেটেড অনেক ড্রাগ আছে, সেগুলো অ্যানালাইসিস করা, পিউরিটি চেক করা। এবার চলে যাচ্ছি আরেকটা, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল কম্পাউন্ড। আমরা এনএমআরের মাধ্যমে কেমিক্যাল কম্পাউন্ডের স্ট্রাকচার ডিটারমাইন করতে পারি। সো এই কাজটাও ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে করা হয়ে থাকে। বিভিন্ন আননোন কম্পাউন্ডের কেমিক্যাল স্ট্রাকচারটা কীরকম হতে পারে সেটা অ্যানালাইসিসের জন্য আমরা এনএমআর ইউজ করি। নাও চলে যাচ্ছি পরেরটাতে। ইট ডিটারমাইন্স দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যাটমস অফ দ্য মলিকিউলস ইন হুইচ দে আর কন্টেইনড, অর্থাৎ এটা ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিসও ডিটারমাইন করে। নাও চলে যাচ্ছি টাইপসটাতে। ভিউয়ার্স, এনএমআরের কিন্তু অনেকগুলো টাইপস আছে, তার মধ্যে সবচেয়ে পপুলার টাইপস হচ্ছে দুইটা, সেটা হলো NMR এবং C30 NMR। আজকে আমি NMR-এর প্রিন্সিপাল নিয়ে ডিটেলস আলোচনা করব। সো এখন কথা বলবো স্যাম্পেলটা নিয়ে, অর্থাৎ আপনি কী ধরনের স্যাম্পেল এখানে অ্যানালাইসিস করতে পারবেন। সেটা হচ্ছে বোথ লিকুইড অ্যান্ড সলিড স্যাম্পেল ক্যান বি অ্যানালাইজড বাই দিস টেকনিক, অর্থাৎ আপনি লিকুইড এবং সলিড যে কোনো ধরনের যে কোনো ধরনের স্যাম্পেল এখানে অ্যানালাইসিস করতে পারবেন। কিন্তু এখানে যে স্যাম্পেলটা আপনি অ্যানালাইসিস করবেন তার একটা স্পেশালিটি আছে। সেই স্পেশালিটি কি? সেটা হচ্ছে সেই স্যাম্পেলটার মধ্যে অবশ্যই NMR অ্যাক্টিভ অ্যাটম থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে NMR অ্যাক্টিভ অ্যাটম বলতে কি বোঝায়? অ্যাটম সম্পর্কে আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাটম সম্পর্কে আমরা 9-10-এও পড়েছি বা বেসিক লেভেলেও থাকে, তো সেখানে কিছুটা এখানে আমি একটা অ্যাটমের পিকচার অ্যাড করেছি, যেখানে নিউক্লিয়াস, দিস ইজ দ্য নিউক্লিয়াস, এবং তার পাশের কক্ষপথে বিভিন্ন ধরনের ইলেকট্রন, প্রোটন ঘূর্ণমান অবস্থায় থাকে। দ্যাট মিন নিউক্লিয়াসকে কেন্দ্র করে তারা ঘোরে। সো
এটা হচ্ছে অ্যাটমের একদম বেসিক লেভেলের একটা কি বলবো এক্সপ্লানেশন। ওকে, আমি যেহেতু অ্যাটম নিয়ে কথা বলছি না, সো আমি এখানে ডিটেলস যাব না। তো এখানে একটা কথা বলি যে আমার কথা মানে আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে নিউক্লিয়াস নিয়ে কথা বলবো, কারণ যেহেতু এখানে বলা হচ্ছে যে অ্যাক্টিভ অ্যাটম হতে হবে, সো আমি নিউক্লিয়াসটা নিয়ে কথা বলবো। তো নিউক্লিয়াসে কি থাকে, আপনার মানে প্রোটন এবং নিউট্রন থাকে। প্রোটন এবং নিউট্রন যখন ইভেন নাম্বারে প্রেজেন্ট থাকে, অর্থাৎ ইভেন নাম্বার অফ প্রোটন প্লাস ইভেন নাম্বার অফ নিউট্রন, সেক্ষেত্রে কি হচ্ছে, এদের যে চার্জ আছে তারা কি করে পেয়ার আপ হয়ে যায়, এবং পেয়ার আপ হয়ে গেলে কি হবে, এইটার যে নিউক্লিয়ার রেজোনেন্স আছে বা নিউক্লিয়ার স্পিনটা আছে, নিউক্লিয়াসের যে নিউক্লিয়াসের যে স্পিন হয়, অর্থাৎ তারা পেয়ার আপ হয়ে যাওয়ার পরে যে স্পিন তৈরি করে, সেটা কি হয়ে যায়, জিরো হয়ে যায় যখন ইভেন নাম্বারে থাকে। ওকে, সেটা জিরো হয়ে যায়। যখন জিরো হয়ে যাবে তখন তার মধ্যে কোনো অ্যাক্টিভ অ্যাটম অর্থাৎ NMR অ্যাক্টিভ অ্যাটম প্রেজেন্ট হবে না। কিন্তু ইন কেস অফ আদার কম্পাউন্ড, সেখানে কি হচ্ছে, যখন সেখানে নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউট্রনটা আছে সেটার সংখ্যা যদি অড নাম্বার হয়, অর্থাৎ অড নাম্বার অফ প্রোটন প্লাস অড নাম্বার অফ নিউট্রন, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে পেয়ার হওয়ার কোনো সুযোগ নাই, কারণ সেখানে এক্সট্রা অ্যামাউন্ট অর্থাৎ একটা বেশি করে নিউট্রন এবং প্রোটন অবস্থান করে, যার জন্য সেখানে পেয়ার আপ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এবং এই টাইপের অ্যাটমের কি থাকে, নিউক্লিয়ার স্পিনটা শূন্য হয় না, বরঞ্চ একটু বেশি থাকে। এই ধরনের অ্যাটমকে আমরা বলে থাকি NMR অ্যাক্টিভ অ্যাটম। এখন এই ধরনের অ্যাটম কোনগুলো, এই ধরনের অ্যাটম হচ্ছে হাইড্রোজেন, কার্বন, এইগুলো। ওকে, সো নাও এখন বোঝার চেষ্টা করব যে NMR কোন প্রিন্সিপাল ফলো করে বা কিভাবে কাজ করে। সেটা কি, দ্য প্রিন্সিপাল বিহাইন্ড NMR ইজ দ্যাট মেনি নিউক্লিয়াই হ্যাভ স্পিন অ্যান্ড অন নিউক্লিয়াই আর ইলেকট্রিক্যালি চার্জড. If an external magnetic field is applied, an energy transfer takes place at a wavelength that corresponds to radio frequencies, and when the spin returns to its base level, energy is emitted at the same frequency. Okay, second point কি, second point হচ্ছে the signal that matches this transfer is measured in many ways and processed in order to yield an NMR spectrum for the nucleus concerned. সো এখন আমি এখানে একটা পিকচার অ্যাড করেছি, যেটা হচ্ছে আপনার NMR এর যে ইনস্ট্রুমেন্টেশন সেইটার পিকচার। সেখানে কি দেখা যাচ্ছে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে অনেক বড় একটা ম্যাগনেট আছে এবং যে ম্যাগনেটের মধ্যে একটা স্যাম্পল হোল্ডার বা স্যাম্পল টিউব দেখা যাচ্ছে, অর্থাৎ এই ম্যাগনেটের ভিতরের এই টিউবটার মধ্যে আমরা স্যাম্পলটাকে অ্যাপ্লাই করব, যে স্যাম্পলটা আমি অ্যানালাইসিস করতে যাচ্ছি ইন NMR. সো আসলে অ্যাকচুয়ালি হয় কি, যখন আপনি স্যাম্পলটা এর ভিতরে দিবেন তখন এখানে এক ধরনের একটা ডিটেক্টর থাকে এই পাশে, আরেকটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি জেনারেটর, অর্থাৎ এখান থেকে রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থটা জেনারেট করে এই টিউবের মধ্যে, এবং এই টিউবের স্যাম্পল টিউবের মধ্যে যে এলিমেন্টটা থাকে সেটা কি করে, এই রেডিও ওয়েভটাকে অ্যাবজর্ভ করে। আফটার অ্যাবজর্ভিং সে হাই এনার্জি স্টেটে পৌঁছায়, এবং হাই এনার্জি স্টেট থেকে যখন সে তার স্টেবল কন্ডিশনে আসার চেষ্টা করে তখন সে কিছু এনার্জি রিলিজ করে। সেই এনার্জিটা এই ডিটেক্টরের মাধ্যমে কি করা হয়, ডিটেক্ট করা হয়। অর্থাৎ এই ডিটেক্টরের কাজ হচ্ছে যে এনার্জিটা রিলিজ করছে সেই এনার্জিটাকে কি করা, নিয়ে আসে এবং সেটাকে ডিটেক্ট করা। যখন সে ডিটেক্ট করবে এর সাথে একটা ডিসপ্লে বা কম্পিউটার যুক্ত থাকে, যে একটা স্পেকট্রামের মাধ্যমে সেইটা অ্যাবজর্বেন্সটাকে একটা স্পেকট্রাম রূপে বের করে দিবে, এবং দিস ইজ দ্য স্পেকট্রাম অফ NMR. সো এখানে আমি যদি এক্সাম্পল হিসেবে বলি যে আমি স্যাম্পল হাইড্রোজেন নিলাম, এখন আমি হাইড্রোজেনকে কি করব, অ্যানালাইসিস করব। তো সেক্ষেত্রে কি হবে,
হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটা প্রোটন থাকে যেটা চার্জড অবস্থায় থাকে, এবং এই হাইড্রোজেনের প্রোটনটা চার্জড অবস্থায় থাকার কারণে সে নিজের এক্সটেন্টে রোটেট হয়, এবং সে যেহেতু নিজের এক্সটেন্টে রোটেট হয় তার কারণে সে নিজেই একটা স্মল ম্যাগনেটের মতন বিহেভ করে। তো এখন এই স্মল ম্যাগনেটটাকে আমি যখন একটা লার্জ বা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, যেটা অনেক বেশি বড়, এখানে যেমন বলা হচ্ছে যে এই দুটো বড় ম্যাগনেটের মধ্যে, অর্থাৎ স্যাম্পল হিসেবে যখন হাইড্রোজেন যাবে তখন কি হবে, যেহেতু হাইড্রোজেন নিজেই একটা ম্যাগনেটের মতন বিহেভ করছে, এখানে দেখা যাচ্ছে যে দিস ইজ দ্য নর্থ পোল, আর সেই ডিরেকশনে আপনার এই হাইড্রোজেনের এটা হচ্ছে সাউথ পোল, অর্থাৎ সে নিজেই একটা ম্যাগনেটের মতন বিহেভ করছে। তো এরকম বিহেভিংয়ে কি হচ্ছে যে যখন কিছু হাইড্রোজেন অ্যাটম লার্জ ম্যাগনেটিক ফিল্ডে যাবার পরে তারা কি করে, ডিরেকশনটা সেম, অর্থাৎ সেই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনেই সে নিজেকে রোটেট করে নেয়। ওকে, সো সেই স্টেটটাকে আমরা বলছি লো এনার্জি স্টেট অথবা আলফা মলিকিউল। ওকে, সো এটা হচ্ছে কিছু হাইড্রোজেন মলিকিউলের ক্ষেত্রে, কিন্তু আবার বেশ কিছু হাইড্রোজেন মলিকিউল আছে তারা কি করে, তারা কিন্তু সেম ডিরেকশনে থাকে না, তারা কি করে অপোজিট ডিরেকশনে, অর্থাৎ সেই স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশনটা আছে তার অপোজিট ডিরেকশনে অবস্থান করে। যখন অপোজিট ডিরেকশনে অবস্থান করে সেই স্টেটটাকে আমরা বলছি হাই এনার্জি স্টেট। ওকে, সো এটা ছিল হাইড্রোজেন মলিকিউল। আমি যদি স্যাম্পল হিসেবে হাইড্রোজেন মলিকিউল নিই সেটার জন্য আমি বললাম। তো এখন আমি একটা বড় ধরনের একটা মলিকিউলের ক্ষেত্রে বলবো যেখানে শুধু হাইড্রোজেন অ্যাটম থাকবে না, তার আশেপাশে অন্য অ্যাটমও অবস্থান থাকবে। তো এই ধরনের একটা অ্যাটম অ্যানালাইসিস করতে গেলে দেখা যায় যে হাইড্রোজেন অ্যাটমের সাথে কি থাকে, আরও অন্যান্য অ্যাটমগুলো অ্যাটাচড অবস্থায় থাকে। তো যেহেতু এটা একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডে এই ধরনের মলিকিউলকে কি করা হয়, প্লেস করা হয়। তো সেখানে হাইড্রোজেনের চারপাশে কি থাকে, চার্জড পার্টিকেল অর্থাৎ ইলেকট্রনের মেঘ থাকে, অর্থাৎ ইলেকট্রনের শিল্ড থাকে। তো এই ধরনের মলিকিউলগুলো কি করে যে প্রথমে যখন এটাকে কি করা হয়, আপনার প্লেস করা হয়, তখন সে ফার্স্টে কি করে যে সেই স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের সেম ডিরেকশানেই কাজ করে বা সেম ডিরেকশানেই রোটেট থাকে। কিন্তু যেহেতু তার চারপাশে চার্জড পার্টিকেলের একটা মেঘ থাকে, অর্থাৎ ইলেকট্রনের মেঘে ঘনীভূত অবস্থায় থাকে, তার জন্য সে নিজেই একটা ছোটোখাটো ম্যাগনেটের মতন ম্যাগনেট বিহেভ ইনডিউস করার চেষ্টা করে, এবং ইনডিউস করার ফলে কি হয়, সেই অ্যাটমটা অপোজিট ডিরেকশনে চলে যায়। ওকে, সেই অ্যাটমটা অপোজিট ডিরেকশনে চলে যায়। এবার তারপরে কি হচ্ছে, যখন এই মলিকিউলের ক্ষেত্রে যদি সেই আমি যে অ্যাটমটা, যে মলিকিউলটা অ্যানালাইসিস করছি, যদি ধরি যে সেই অ্যাটমের মধ্যে কোনো ইলেকট্রোনেগেটিভ মলিকিউল প্রেজেন্ট থাকে, লাইক অক্সিজেন। ওকে, এই ধরনের মলিকিউল যদি প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আপনার এই যে ইলেকট্রনের যে মেঘটা, এই মেঘটা অক্সিজেন প্রেজেন্ট থাকলে অক্সিজেন কি করে, নিজের দিকেই ইলেকট্রনগুলোকে কি করে, আকর্ষণ করার চেষ্টা করে বা আটকে রাখার চেষ্টা করে। ওকে, সো তার ফলে কি হয়, হাইড্রোজেনের চারপাশে এরকম চার্জড পার্টিকেল থাকে না, যার জন্য হাইড্রোজেনের রোটেশনটা বা হাইড্রোজেনের পজিশনটা আলফা স্পিন পজিশনে চলে যায়। ঠিক আছে, সো এই ধরনের স্টেটকে কি করতে হয়, যখন এই হাই এনার্জি অর্থাৎ এই স্টেটে, অর্থাৎ অপোজিট ডিরেকশানে, আলফা থেকে যখন অপোজিট ডিরেকশানে আসতে হবে, অর্থাৎ হাই এনার্জি স্টেটে আসতে হবে, তখন তাকে রেডিও ওয়েভলেন্থ কি করতে হয়, অ্যাবজর্ব করতে হয়। এখন রেডিও ওয়েভলেন্থটা কীভাবে এখানে পরিমাপ করা হচ্ছে, এটা হচ্ছে H ফর প্লাঙ্কস কনস্ট্যান্ট আর মিউ ফর ফ্রিকোয়েন্সি। ওকে, ডেল ই এইচ মিউ, এইটা দিয়ে কি করা হয়, এই ওয়েভলেন্থটা অ্যানালাইসিস করা হয় বা অ্যাবজর্বেন্সটা পরিমাপ করা হয়। তো এখানে কি হচ্ছে, এই আলফা স্পিন স্টেট থেকে তাকে হাই এনার্জি স্পিন স্টেটে আসতে হলে রেডিও এনার্জি কি করতে হবে, গেইন করতে হবে। ওকে, অর্থাৎ তাকে এনার্জি অ্যাবজর্ব করতে হবে। যখন সে এনার্জি অ্যাবজর্ব করবে তখন সে এই পজিশনে আসবে, অর্থাৎ অপোজিট ডিরেকশনে আসবে, যেটাকে আমরা বলছি হাই এনার্জি স্টেট। এখন এই অপোজিট পজিশনে আসার পরে সে কিন্তু সবসময় এই অপোজিট পজিশনে থাকবে না, সে এই অপোজিট পজিশন অর্থাৎ হাই এনার্জি থেকে কি করবে, তার স্টেবল কন্ডিশনে আসবে, অর্থাৎ অ্যাটমটা সবসময় হাই
অবস্থায় থাকে না। ওকে, তাকে স্টেবল কন্ডিশনে আসতে হবে। এখন সে যখন নিজেকে স্টেবল কন্ডিশনে আনার চেষ্টা করবে তখন সে কিছু পরিমাণ এনার্জি রিলিজ করবে। যে এনার্জিটা সে রিলিজ করবে সেই এনার্জিটা এই ডিটেক্টরে কি করবে, কালেক্ট করবে এবং সে ডিটেক্ট করবে। আফটার ডিটেক্টিং সেটা সে স্পেকট্রামের মতন করে কি করবে, পিক দিবে এবং সেটা আমরা কালেক্ট করব। সো ভিউয়ার্স, দিস ইজ দ্য মেইন প্রিন্সিপাল অফ এনএমআর। আশা করছি সবাই ভালোভাবেই বুঝতে পেরেছে। আমি জানি না কতটুকু পারলাম। তো আজকে আমার কাছে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।